গত ক্লাসে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট দেখেছিলাম। হুম, গত ক্লাসে কিছু ইনস্ট্রুমেন্ট দেখেছি, আজকে হয়তো ইনস্ট্রুমেন্টের বাকি অংশটুকু দেখবো। আমরা একটু গত ক্লাসের রিকল করে আসি, তাইলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আমার এই স্লাইড ভিজিবল মনে হয় আপনাদের কাছে, তাই না? স্ক্রিনে জি স্যার। আসতেছে? আচ্ছা, আমরা বলছিলাম যে ইনস্ট্রুমেন্টকে মনে রাখতে গেলে তার ফাংশন অনুযায়ী মনে রাখা ভালো। ডিসেকশনের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, রিফ্রাকশনের জন্য ইউজ করি হিমোস্টেসিস, টিস্যু হোল্ডিং, ক্ল্যাম্প এন্ড সুচার, রাইট? আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের নামগুলো আমরা আগে গত ক্লাসে বলে গেছি সবই। এখন আপনারা একবার যারা আছেন একজন একজন করে এক একটা বলেন, ঠিক আছে? কেউ যদি কোনো কারণে ভুল হয় আমরা হয়তো কারেকশন করে দিব। তাহলে একটু রিকল হইলো, গত ক্লাসে যে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছি রিকল হইলো। এই ইনস্ট্রুমেন্টকে আইডেন্টিফাই করা যাচ্ছে? Sir, two-thread dissecting forceps, sir. আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। স্টেরিলাইজেশন কিভাবে করবে? Autoclave, sir. অটোক্লেভ, ভেরি গুড। এটা Sir, plane dissecting forceps. আচ্ছা, এটা কার্ভড সিজার্স। ভেরি গুড। এইটা এখানে অবশ্য মেনশন করাই আছে, তাও একজন বলেন, যে কোনো একজন বলেন। বার্ট পার্কারস হ্যান্ডেল। বার্ট পার্কারস ব্লেড। ভেরি গুড। দিস ওয়ান? ডেভার্স ডিটেক্টর। আচ্ছা, এটার ফাংশন গুলো মনে আছে? আমি যদি চারটা অপারেশনের নাম বলতে বলি বলতে পারবেন? একজন বলেন তো। স্যার দুই ধরনের ফাংশন বলছিলেন, এটা হচ্ছে লিভারের স্যার মানে লেফট সাইড আর রাইট সাইড আর কি। লেফট সাইডের ক্ষেত্রে বলছিলেন হচ্ছে কোলিসিস্টেক্টমি হচ্ছে কোলিসিস্টেক্টমি বলছিলেন না, কোলেডোকোলিথোটমি। কোলিডোকোলিথোটমি। আর আর গ্যাস্ট্রেক্টমি। লেফট সাইডের ক্ষেত্রে লেফট সাইডের ক্ষেত্রে গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রোজেজুনোস্টমি এন্ড ট্রাঙ্কাল ভেগোটমি। ভেরি গুড। দিস ওয়ান? হচ্ছে মরিস রিট্রাক্টর। আর একটু স্পেসিফাই করতে গেলে মরিসের হচ্ছে কখনো সিঙ্গেল ব্লেডেড থাকতে পারে, ডাবল ব্লেডেড থাকতে পারে। তাহলে এটা হবে ডাবল ব্লেডেড মরিস রিট্রাক্টর। দিস ওয়ান? লাঙ্গেনবাখ রিট্রাক্টর। রাইট অ্যাঙ্গেল। Very good. Or right angle retractor. This one? Expo. Very good. এটার দরকার নাই, কিন্তু জেনে রাখেন যে এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান কাইন্ড অফ সেলফ রিটেইনিং retractor. This one? Babcock tissue holding forceps. Very good. This one? Carb homeostatic forceps. Carb hemostatic forceps. This one? Needle holding forceps. Very good. This one? আচ্ছা, এটা দরকার নেই, এটাতে আইডেন্টিফিকেশন করাই আছে। নেডল হোল্ডিং ফোরসেপটা অনেক রকম হইতে পারে, সবগুলোকে একসাথে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে প্রতিদিনের ক্লাসের একটা রিকল হইলো। এই ফাঁকে হচ্ছে আপনাদেরও পার্টিসিপেশন বেড়েছে 49, তাই না? হাফ সেঞ্চুরি হইতে আর এক বাকি।
Is this slide visible? Yes, sir. আচ্ছা, দেখেন এখন ইনস্ট্রুমেন্টে আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব যে অন্ততপক্ষে যে ইনস্ট্রুমেন্টের পার্ট গুলো কি থাকে সেটা একবার জানা, তাইলে সহজে আসতে পারে। দেখেন এটা একটা এদিকে একটা হিমোস্ট্যাট দেয়া আছে, এখানে একটা টিস্যু হোল্ডিং ফোর্সেপ, নিচে একটা সিজার। সবগুলার কিন্তু বেসিক পার্টস একই, ঠিক আছে? যে টিপে যে অংশটুকু থাকে এটাকে এবং এটাকে একসাথে বলা হয় ব্লেড বা ব্লেডস। আর মাঝখানে একটা জয়েন্ট বক্স থাকে, ঠিক আছে? আর এখানে দুটো ফিঙ্গার বো ও ফিঙ্গার গ্রিপ থাকে, এই জায়গায় রেচেট থাকে। রেচেটের কাজ কি? রেচেট হচ্ছে গিয়ে আমরা যখন এটা হোল্ড করি সে লক করে রাখতে পারে, রিটেইন করে রাখতে পারে এই পজিশনটা। অনেকে এটাকে ক্ল্যাম্পও বলে, কিন্তু আমরা রেচেট এটাই মনে রাখবো। আচ্ছা, আর মাঝখানের যে অংশটা বলি শ্যাফট, ঠিক আছে? তাইলে ব্লেড থাকবে, জয়েন্ট বক্স থাকবে, শ্যাফট থাকবে, রেচেট এন্ড ফিঙ্গার বো। এগুলা হচ্ছে সাধারণত এই ইনস্ট্রুমেন্ট গুলার পার্ট। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা দেখেন এখানে ওই পার্ট গুলো দেখলে এখানে কিন্তু রেচেট আছে, ফিঙ্গার বো আছে, শ্যাফট, জয়েন্ট এবং হচ্ছে তার ব্লেড আছে। এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট। আমরা বলেছিলাম যে কিছু ইনস্ট্রুমেন্ট হচ্ছে তার স্পেশাল ফাংশনের জন্য তৈরি করা হয়। একে বলা হয় হচ্ছে সোয়াব হোল্ডিং ফোর্সেপ। আমরা যখন হচ্ছে সার্জারির সময় সার্জিক্যাল ওয়াশ দেই, আপনারা গতকালকে একটা অপারেটিভ সার্জারি ভিডিও দেখেছেন অ্যাপেন্ডিসেক্টমি, সেখানে আমরা দেখেছি যে প্রথমেই সার্জিক্যাল ওয়াশ দেওয়া হয়, যে প্রেপিং বলা হয় না, শেভিং, প্রেপিং, ড্রেপিং। তো শেভ করতে হয় আগে, এখানে হেয়ার রিমুভাল করতে হয়, দেন হচ্ছে প্রেপিং। এই প্রেপিংটা অ্যাকচুয়ালি আমরা সার্জিক্যাল ওয়াশের মাধ্যমে করি। কি দিয়ে দেওয়া হয়? ক্লোরোহেক্সিডিন অর পভিডোন আয়োডিন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যখন আমরা হচ্ছে এই প্রিপারেশন, সার্জিক্যাল প্রিপারেশন বা প্রেপিং এর কাজগুলো করি, তখন সাধারণত আমরা একটা 1 or 2 piece অফ গজ সোক করি। এই ছবি আঁকে না, পেইন্ট করে না, এই পেইন্ট করার সময় তুলিতে যেভাবে রং লাগায় সেইভাবে হচ্ছে গজ দিয়ে আমরা পভিডন আয়োডিন হচ্ছে সোক করি এবং সেই গজ দিয়ে একটা পেইন্টিং করি। এই পেইন্টিং এর সময় গজটাকে হোল্ড করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এটাকে বলা হয় সোয়াব হোল্ডিং ফোর্সেপ। এই গজটাকে আমরা বলি সোয়াব, আর এটাকে বলা হয় সোয়াব হোল্ডিং ফোর্সেপ। তাইলে এটার যদি আইডেন্টিফিকেশন অফ সোয়াব হোল্ডিং ফোর্সেপ, মেথড অফ স্টেরিলাইজেশন একজন বলেন তো আমাকে। মেটালিক ইনস্ট্রুমেন্ট, Autoclave. Autoclave. ভেরি গুড। আর ফাংশন যদি বলে ডিউরিং সার্জিক্যাল ওয়াশ অর সার্জিক্যাল প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা, এটার কিছু আলাদা ধরনের ফাংশন আছে। দুইটা স্পেসিফিক ফাংশনের কথা বলি। হ্যাঁ, অপারেটিভ সার্জারিতে দুটো স্পেসিফিক ফাংশন আছে। যেমন গতদিন আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি দেখেছি, অ্যাপেন্ডিসেক্টমি। সেখানে দেখবেন যে সিকামকে অ্যাট্রমাটিক ওয়েতে হোল্ড করা হয়েছে। এটা আমরা করেছিলাম ব্যাপকক দিয়ে। সেই ভিডিওতে দেখা গেল সার্জন ব্যাপকক দিয়ে সিকামকে হোল্ড করেছে, অ্যাপেন্ডিক্সকে হোল্ড করেছে। এরকম যদি লার্জার অর্গান থাকে, যেমন ফর এন এক্সাম্পল সিকাম, ফর এন এক্সাম্পল গলব্লাডার, এটা অনেক সময় ব্যাপকক দিয়ে হোল্ড করা ডিফিকাল্ট হইতে পারে। এটাকে অনেক সময় আমরা হোল্ড করি এই সব হোল্ডিং ফোর্সেস দিয়ে। কারণ দেখেন এটা হচ্ছে ব্লান্ট টিপ, যে টিপটা ব্লান্ট, সুতরাং অ্যাট্রমাটিক বা লেস ট্রমাটিক ওয়েতে সেই অর্গানকে হোল্ড করা যাবে। তো সিকামকে আমরা অনেক সময় হোল্ড করার জন্য ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি সব হোল্ডিং ফোর্সেস ব্যবহার করি। আর অথবা গলব্লাডারকে হোল্ড করার জন্য আমরা ব্যবহার করি। যখন ওপেন পলিসিস্টেক্টমি করা হয়
অর্থাৎ ল্যাপারেটমির মাধ্যমে কোলিসিস্টেক্টমি করা হয়, তখন গলব্লাডারের ফান্ডাসকে হোল্ড করা হয় টু ভিজুয়ালাইজ দ্য ক্যালোর ট্রায়াঙ্গেল। ক্যালোর ট্রায়াঙ্গেলের কথা মনে আছে? ক্যালোর ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কিন্তু আপনাদের অপারেটিভ সার্জারিতে আসতে পারে, আবার ভাইভাতেও আসতে পারে, ঠিক আছে? আন্ডার সারফেস অফ দ্য লিভার, ওইদিকে হচ্ছে কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট, আর এদিকে হচ্ছে গিয়ে সিস্টিক ভেসেল, সিস্টিক ডাক্ট। আর এই ক্যালোর ট্রায়াঙ্গেলের ভিতরে কি থাকে? সিস্টিক ভেসেল থাকে। এই ক্যালোর ট্রায়াঙ্গেলকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা গলব্লাডারের ফান্ডাসকে হোল্ড করি সব হোল্ডিং ফোর্সেস দিয়ে, এবং সেটাকে আপওয়ার্ড ম্যানারে রিট্রাক্ট করি, ফলে এটা এই ট্রায়াঙ্গেলটা ভিজিবল হয়। তাইলে সব হোল্ডিং ফোর্সেসের দেখেন তিনটা ফাংশন পাওয়া গেল। একটা ফাংশন হচ্ছে সার্জিক্যাল ওয়াশ, আরেকটা হচ্ছে টু হোল্ড দ্য সিকাম ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি, আর থার্ড ওয়ান হচ্ছে টু হোল্ড দ্য ফান্ডাস অফ দ্য গলব্লাডার ডিউরিং কোলিসিস্টেক্টমি, আরো স্পেসিফিক্যালি বললে ওপেন কোলিসিস্টেক্টমি। আচ্ছা, গতকালকে আমরা বলেছিলাম যে ফাংশন অনুযায়ী ভাগ করলে কতগুলা ফাংশন থাকে, যেমন ক্ল্যাম্পিং। এখন এই ক্ল্যাম্প মানে হচ্ছে অক্লুড করা বা আটকানো। ক্ল্যাম্প একটা হলো ভিসকাসকে আমরা ক্ল্যাম্প করতে পারি, অথবা আমরা ভাস্কুলার ক্ল্যাম্প ইউজ করে ভেসেল গুলাকেও ক্ল্যাম্প করতে পারি। যেমন এখানে একটা ক্ল্যাম্প দেখানো হয়েছে, এটাকে বলা হয় ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প। ইন্টেস্টাইনকে আমরা ক্ল্যাম্প করার জন্য এটা ব্যবহার করি। আচ্ছা, এই ক্ল্যাম্পটা হচ্ছে টু টাইপ ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প, একটা হচ্ছে অক্লুসিভ আর আরেকটা হচ্ছে ক্রাশিং। এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে অক্লুসিভ ভ্যারাইটি অফ ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প। দেখেন এই ইন্টেস্টাইনাল ক্ল্যাম্পে ফিঙ্গার বো আছে, রেচেট আছে, শেফট আছে, জয়েন্ট আছে, এবং একটা লং ব্লেড আছে, টু লং ব্লেড। এই ব্লেড গুলা সেরেশন আছে, এবং এই সেরেশনটা এই ব্লেডের অ্যাক্সিসের সাথে হরাইজন্টালি দেওয়া, হরাইজন্টালি প্লেসড। এখানে যে গ্রুপগুলো আছে সবগুলা কিন্তু হরাইজন্টাল। তো এই হরাইজন্টাল গ্রুপ যখন থাকে বা সেরেশন যখন থাকে, তখন সেটা হচ্ছে অক্লুসিভ ভ্যারাইটি। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প যখন হচ্ছে এই সেরেশন গুলা ব্লেডের সাথে হরাইজন্টালি থাকে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে অক্লুসিভ ভ্যারাইটি অফ ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প। আচ্ছা, এখানে দেখেন আরেকটা ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প আছে, কিন্তু সেই সেরেশনটা ট্রান্সভার্সলি আছে, ঠিক আছে। এখানে যে সেরেশন গুলো আছে দেখেন ট্রান্সভার্সলি, এটা হচ্ছে ক্রাশিং ভ্যারাইটি অফ ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প। আচ্ছা, ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প বোথ টাইপ অফ ক্ল্যাম্পকেই কিন্তু স্টেরিলাইজেশন করা হয় অটোক্লেভের মাধ্যমে। আচ্ছা, ফাংশন যদি বলেন, ফাংশনের মাঝে হচ্ছে ফার্স্ট অক্লুশন অফ দ্য ইন্টেস্টাইন, সেকেন্ড হচ্ছে হিমোস্টেসিস, থার্ড হচ্ছে ফিক্সেশন, ঠিক আছে। আচ্ছা, এখন অক্লুশন তো সহজ কথা, এই ক্ল্যাম্প দিয়ে ধরলে লুমেনটা অক্লুড হয়ে যাবে। অর্থাৎ মনে করেন আপনার হচ্ছে টাইপের আছে পারফোরেশন হতে পারে, যেটা আইগ্যামে হয় ইউজুয়ালি। তো এই পারফোরেশনের পরে আমি ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প দিয়ে অক্লুড করে দিলাম পারোপাইটিভলি, তাইলে এই যে কন্টেন্ট যেটা ছিল সেটা আর লিক হবে না। আচ্ছা, এখন অক্লুসিভ কখন ব্যবহার করব, ক্রাশিং কখন ব্যবহার করব? আমরা যদি ইন্টেস্টাইনের সাম পার্টকে রিসেকশন করি, অর্থাৎ যে অংশটুকুকে ফেলে দিব, সেই অংশটুকুকে অক্লুড করব হচ্ছে ক্রাশিং ভ্যারাইটিকে, আর রিমেইনিং যেটা থাকবে সেখান থেকে তো লিক হইতে পারে। হ্যাঁ, আমরা অ্যানাস্টোমোসিস করার আগে যে অংশটুকু হচ্ছে লিভিং বডিতে আমরা রেখে আসব, সেই অংশ 2 কে আমরা অক্লুড করব হচ্ছে অক্লুসিভ ভ্যারাইটিতে। কারণ টিস্যু যখন ক্রাশ করে ফেলা হয় তখন সেটা তার ভায়াবিলিটি কমে যায়। এই কারণে আমরা ক্রাশিং ভ্যারাইটি ব্যবহার করি যখন হচ্ছে গিয়ে রিসেক্টেড পার্ট, অর্থাৎ যে অংশটুকু আমরা রিসেকশন করে রিমুভ করব,
সেই অংশটুকুকে অক্লুড করার জন্য ব্যবহার করি ক্রাশিং ভ্যারাইটি। আর যে অংশ রেখে আসবো সেই অংশকে অক্লুড করার জন্য ব্যবহার করি অক্লুসিভ ভ্যারাইটি। তাইলে ইন্টেস্টাইনাল ক্ল্যাম্পের ফাংশন গুলো কি কি? ফার্স্ট হচ্ছে অক্লুশন অফ দা লুমেন অফ দা ইন্টেস্টাইন। সেকেন্ড হচ্ছে হিমোস্টেসিস। হিমোস্টেসিস কিভাবে? দেখেন একটা লং ব্লেড আছে এখানে। আপনি ইন্টেস্টাইনাল লুমেনকে অক্লুড করবেন। এটাকে যদি আমরা একটু সামনে একটু এগিয়ে নেই, তাইলে যে মেসেন্টারি আছে, ইন্টেস্টাইনাল ব্লাড সাপ্লাই যেদিকে আসে, সেই মেসেন্টারিক ভেসেল সহ, মেসেন্টারির ভিতর দিয়ে যে ভেসেল আছে সেই ভেসেল সহ আমরা অক্লুড করতে পারবো। ফলে যখন আমরা রিসেকশন করব সেখান থেকে আর ব্লিড করবে না। তাইলে হিমোস্টেসিস সেকেন্ড ফাংশন। থার্ড ফাংশন হচ্ছে ফিক্সেশন। ফিক্সেশন কি? দেখেন ইন্টেস্টাইন হচ্ছে মোবাইল, তাই না? আমরা জানি যে আমাদের গাটের কিছু অংশ থাকে মোবাইল, কিছু অংশ থাকে হচ্ছে ফিক্সড। যেমন হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন ফিক্সড, কিন্তু জেজুনাম এবং হচ্ছে আইরিয়া মোবাইল। এখন এইটাকে যদি আমরা রিসেক্ট করি, করে রেখে দেই ভিতরে অ্যাবডোমেনে রাখি বা ইয়ে রাখি, এটা যেহেতু মোবাইল, দুইটা এন্ড অনেক দূরে সরে যাবে। এই দুইটা এন্ডকে হোল্ড করে ফিক্স করে রাখার জন্য, কাছাকাছি নিয়ে আসার জন্য বা অ্যাপোজিশনের জন্য ডিউরিং অ্যানাস্টোমোসিস আমাদের কাছাকাছি নিয়ে আসতে হবে। এই অ্যাপোজিশনের জন্য এটাকে ফিক্স করে রাখতে হয়। এই ফিক্স করে রাখার জন্য আমরা এই ক্ল্যাম্প দুইটা ব্যবহার করি। ঠিক আছে? তাইলে ৩ নাম্বার হচ্ছে ফিক্সেশন, অনেকে অ্যাপোজিশনও বলেন। দেখেন এটা হচ্ছে ক্রাশিং ভ্যারাইটি, আর আগেরটা ছিল অক্লুসিভ ভ্যারাইটি। এই ছবি দুইটা আপনারা মাথায় রাখেন, তাইলে পরীক্ষার সময় আর ভুল হবে না। আচ্ছা, দিস ওয়ান হচ্ছে এই যে আমরা বলেছিলাম যে স্পেশাল ফাংশনের জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। দিস ওয়ান ইজ অলসো ফর স্পেশাল ফাংশন। এখানে দেখেন এই ইনস্ট্রুমেন্টটাকে বলি আমরা সাইনাস ফোর্সেপস। অনেকে এটাকে লিস্টার সাইনাস ফোর্সেপস বলে। লিস্টার নামে একজন সার্জনের নামে এটা লিস্টার সাইনাস ফোর্সেপস বলা। আচ্ছা, এটাকে চেনার রাস্তা হলো এটা টিপটা থাকে ব্লান্ট এবং এখানে কোনো রেচেট থাকে না। খেয়াল করে দেখেন এই ইনস্ট্রুমেন্টে কিন্তু কোনো রেচেট নাই। খেয়াল করছেন? তাহলে রেচেট নাই এবং টিপ যদি ব্লান্ট হয় তাহলে আপনারা ধরে নেবেন এটার নাম হচ্ছে সাইনাস ফোর্সেপস। আচ্ছা, এটার স্টেরিলাইজেশন, মেথড অফ স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ। আর ফাংশন যদি বলেন, এটার নামটা কাইন্ডলি আরেকবার। লিস্টার্স সাইনাস ফোর্সেপস। সাইনাস ফিস্টুলা অ্যাবসেস আপনারা পড়েছেন তাই না? মনে আছে? সাইনাস ফিস্টুলা অ্যাবসেস এরকম। এটা হচ্ছে সাইনাস ফোর্সেপস, লিস্টার্স সাইনাস ফোর্সেপস। লিস্টার কিন্তু সার্জারি যারা পড়বেন, সার্জারি যদি আপনারা ইতিহাস পড়েন, লিস্টারের কথা জানতে হবে। কেন? পাইওনিয়ার অফ মডার্ন সার্জারি বলা হয় লিস্টারকে। ঠিক আছে? স্যার রেচেট কোন পার্ট একটু আবার দেখাবেন? আচ্ছা, আমি আসলে প্রথমে যাই তাইলে মনে থাকবে। দেখেন এইখানে একটা লকের মতো সিস্টেম আছে। এই যে দেখেন এই অংশটুকু কি দেখছেন? ভিজিবল ফিঙ্গার ইয়েস গ্রিপের Yes, ঠিক নিচে দেখেন, হ্যাঁ, একটা লক করার মতো সিস্টেম আছে, মেকানিজম আছে। এইটাকে অনেকে লক বলে, কিন্তু এটার আসল নাম হচ্ছে রেচেট। এই রেচেটটা দেখবেন এই ইনস্ট্রুমেন্টে নাই। দেখছেন? ফিঙ্গার গ্রিপের নিচে কিন্তু কোনো রেচেট নাই। কারণ এটাকে যদি আপনি দেখেন ভালো করে না খেয়াল না করলে এটাকে নিডল হোল্ডার বা আপনার হিমোস্টেটের মতো মনে হইতে পারে, হিমোস্টেটিক ফোর্সেপের মতো মনে হইতে পারে। ঠিক আছে? কিন্তু দুইটা আইডেন্টিফাইং পয়েন্ট দেখেন, এই জায়গায় কোনো রেসেট নাই এবং টিপটা হচ্ছে ব্লান্ট। ফাংশন কি? ফাংশন হচ্ছে ডিউরিং ড্রেনেজ অফ অ্যাবসেস টু ব্রেক ডাউন দ্য লোকুলাই অফ দ্য অ্যাবসেস ক্যাভিটি আমরা সাইনাস ফোর্সেপ ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, অ্যাবসেস যখন হয় তখন সেইখানে অনেক সময় আছে একটা সিঙ্গেল ক্যাভিটি থাকতে পারে, অথবা
অ্যাক্সেসটা লোকুলেটেড ফর্মে থাকতে পারে, সেখানে মাল্টিপল সিউডো মেমব্রেন তৈরি হতে পারে, এক একটা অ্যাক্সেস আবার ছোট ছোট কেভিটিতে ভাগ হয়ে যেতে পারে। তো আমরা যখন ইনসিশন দিলাম, আমরা হয়তো কেভিটির ওয়ান পার্টে আমরা ট্রেন করেছি, কিন্তু অন্য লোকুলাই গুলা যদি না ভাঙি, অন্য কেভিটি গুলা যদি না ভাঙি, তখন কিন্তু এই অ্যাক্সেসটা কমপ্লিটলি ড্রেইনেজ হবে না। এই কারণে এই অ্যাক্সেস এর ড্রেইনেজ লোকুলাই গুলা ভেঙে দেওয়ার জন্য, টু ব্রেক ডাউন দ্য লোকুলাই অফ দ্য অ্যাক্সেস, we can use sinus forceps. এইটার সাথে পরীক্ষায় যদি এটা থাকে, তাহলে স্টেপস অফ অ্যাবসেস ড্রেনেজ অনেক সময় থাকে। অনেক সময় বলে যে নেম দা প্রসিডিউর টু ড্রেইন দা পেরিয়ানাল অ্যাবসেস। দেখবেন এখানে হিলটন মেথড বলে একটা মেথড দেওয়া আছে। পেরিয়ানাল অ্যাবসেস যখন আমরা ড্রেইন করি, সেখানে সেই ড্রেনেজের সিস্টেমটাকে বলা হয় হিলটন মেথড। এখানে কি ইনসিশন দেওয়া হয়, একটা ক্রুশিয়েট ইনসিশন দেওয়া হয়, ক্রস শেপ ইনসিশন বা এক্স শেপ ইনসিশন দেওয়া হয়। ঠিক আছে, এরকম পারপেন্ডিকুলার ক্রস শেপ। এই ক্রস শেপ ইনসিশন দেওয়ার পরে তার ইনসিশনের যে এজ গুলা থাকে, চারটা এজ থাকে, সেই চারটা এজ কে এক্সাইজ করা হয়। এই প্রসিডিউরটাকে বলা হয় ডি রুফিং। বাসার ছাদ ছিল বা অ্যাবসেস কেভিটির ছাদ ছিল, সেই ছাদকে আপনি সরায় নিচ্ছেন, রুফ থেকে শব্দটা ডি রুফিং আসছে, অ্যাবসেস কেভিটি রুফটাকে আমরা সরায় নিচ্ছি। আচ্ছা, আপনাদের একজন জিজ্ঞেস করেছিলেন মার্সুপিলাইজেশন নিয়ে, ঠিক আছে, পার্সোনালি জিজ্ঞেস করেছেন, দিস ইজ সাম কাইন্ড অফ মার্সুপিলাইজেশন। যদি অ্যাবসেস কেভিটিকে কন্টিনিউয়াস ড্রেইন করতে হয়, কারণ অ্যাবসেস আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিনে ড্রেইন হইতে পারে, তখন হচ্ছে তার কেভিটির যে দেয়াল আর আমার যে এক্সটার্নাল সারফেসের যে ওয়াল, সেই ওয়ালটাকে হচ্ছে কন্টিনিউয়াস হিসাবে স্টাবলিশ করতে হয়, তখন হচ্ছে অ্যাবসেস কন্টিনিউয়াস ড্রেইন হবে। তো এই জিনিসটাকে অনেক সময় মার্সুপিলাইজেশন বলা হয়। দুইটা সারফেসকে যখন এক করা দেওয়া হয়, সেটাকে মার্সুপিলাইজেশন বলা হয়। তো অ্যাবসেস কেভিটির যে ইয়ে ছিল, রূপ ছিল, সেই রূপকে যদি আমরা রিমুভ করে দিই, অর্থাৎ ডিরুফিং করি, তখন হচ্ছে, আর এই মেথডটা আমরা ইউজ করি ইউজুয়ালি পেরিয়ানাল অ্যাবসেসের ক্ষেত্রে। পুরো প্রসিডিউরটা একজন সার্জনের নামে বলা হয় হিলটনস মেথড অফ ড্রেইনেজ, অ্যাবসেস ড্রেইনেজ। তাইলে দেখেন এটা রিলেটেড কিন্তু কিছু পরীক্ষায় থাকতে পারে। এক নাম্বার বলতে পারে যে ইউজ কি, অর দেন হচ্ছে ওই যে কোয়েশ্চন 4, 5, 6 এই তিনটাতে কিন্তু রিলেটেড কোয়েশ্চন থাকে। ইনস্ট্রুমেন্টেশনে 1 আইডেন্টিফিকেশন, 2 স্টেরিলাইজেশন, 3 ফাংশন, এই যে এসেছে ক্রস শেপ, ঠিক আছে, ক্রুশিয়েট, হ্যাঁ, ক্রস শেপ থেকে এক্স শেপ, এক্স ম্যানের এক্স আছে না, এক্স ম্যান, তাই না, ওই রকম এক্স শেপ, এখান থেকে ক্রুশিয়েট কথাটা এসেছে। আচ্ছা, আর এই মেথড নাম ক্রুশিয়েট ইনসিশন, মেথডের নাম হচ্ছে হিলটন মেথড। এখানে 3-4টা স্টেপ আছে, যেমন সার্জিক্যাল প্রেপিং, দেন ড্রেপিং, দেন ইনসিশন, দেন ড্রেইনেজ, ঠিক আছে, হ্যাঁ, এই স্টেপ গুলো আপনারা একটু বই থেকে দেখে নিবেন। এটাও সাইনাস ফোরসেপ, আগেরটা ছিল ক্লোজ ওয়েতে দেখানো হয়েছিল, এটা ওপেন, ঠিক আছে। এইখানেও দেখেন টিপটা ব্লান, নর, then this is a kind of tissue forceps, Ellis tissue forceps। এলিস বলে একজন ভদ্রলোকের নামে এলিস টিস্যু ফোরসেপস। দেখেন গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্যাবকক টিস্যু ফোরসেপ বা ব্যাবকক টিস্যু হোল্ডিং ফোরসেপ। ওইটা ছিল লেস ট্রমাটিক অর এট্রমাটিক ওয়েতে টিস্যু হোল্ড করার জন্য
ব্যবহার করা হয়। আর এলিস টিস্যু ফোরসেপ যখন আমরা ব্যবহার করি সেটা আমরা টাফ স্ট্রাকচারে ব্যবহার করি। এখানে কিন্তু ট্রমা হইতে পারে, কারণ এলিস টিস্যু ফোরসেপের এই জায়গায় কতগুলো টুথ থাকে। এই পিকচারটা আমার কাছে ওপেন নাই। হ্যাঁ, এখানে দেখেন। এখানে দেখেন কতগুলো টুথ আছে, মাল্টিপল টুথ ইন দ্য টিথ। এই মাল্টিপল টুথ যখন থাকে তখন এই টিস্যু ফোরসেপটাকে আমরা বলি এলিস টিস্যু ফোরসেপ। এখানেও রেচেট আছে, শেফট আছে, ফিঙ্গার গ্রিপ আছে, জয়েন্ট আছে, ব্লেডও আছে, কিন্তু ব্লেডের টিপে দেয়ার আর মাল্টিপল টিথ। ঠিক আছে? আচ্ছা, মেথড অফ স্টেরিলাইজেশন অটোক্লেভ। আর কি হোল্ড করা হয়? সাধারণত আমরা স্কিন টাফ স্ট্রাকচার দেখবেন বডিতে খুব বেশি টাফ স্ট্রাকচার নাই, কারণ বোন তো আর এটা দিয়ে হোল্ড করবো না, আমরা টিস্যু করব, সফট টিস্যু করব। সফট টিস্যুর ভিতরে টাফ হচ্ছে স্কিন। মনে করেন আমরা ব্যাক অথবা হচ্ছে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে স্কিনটাকে হোল্ড করতে চাই, তখন আমরা এলিস টিস্যু ফোরসেপ ইউজ করি। স্যার এলিস স্পেলিংটা স্যার। ALLIES। এলিস কিন্তু ই দিয়ে না, এ দিয়ে, ALLIES, এলিস। এখন ককাস টিস্যু ফোরসেপকে অনেক সময় মোস্টেট ফোরসেপ বলা হয়। অ্যাকচুয়ালি ইট ইজ এ ফোরসেপেও রেচেট আছে, শেফট আছে, ব্লেডে দেখবেন সেরেশন আছে। এখানে দেখেন সেরেশন আছে, এবং টিপে হচ্ছে একটা 1 or 2 টিথ থাকবে। এলিসে ছিল অনেকগুলা টিথ, 3 or 4, আর এখানে হচ্ছে 1 or 2 টিথ থাকবে। এলিসে কোনো সেরেশন নাই, এই জায়গায় দেখেন কোনো সেরেশন নাই ব্লেডে। ককার্সে সেরেশন আছে। ঠিক আছে? ককার্স ফোরসেপ ব্যবহার করা হয় যখন আমরা একই সাথে হচ্ছে ক্ল্যাম্প করব বা হিমোস্টেসিস করব, আবার হচ্ছে টাফ স্ট্রাকচারে এটাকে ফিক্স করব যাতে স্লিপ না হয়। এইসব জায়গায় আমরা ককার্স টিস্যু ফোরসেপ বা টিস্যু হোল্ডিং ফোরসেপ ইউজ করি। সার্জারির ক্ষেত্রে আমরা সাধারণত লেপারস্কোপির যে পোর্ট করি, আমবিলিক্যাল পোর্ট, সেই পোর্টকে হোল্ড করার জন্য, পোর্ট যখন ক্লোজার করি তখন লিনিয়া অ্যালবার্ট দুইটা লিফকে হোল্ড করার জন্য আমরা ককার্স ইউজ করি। ককার্স টিস্যু হোল্ডিং ফোরসেপ ইউজ করি। আর আরেকটা ইউজ হচ্ছে গাইনোকোলজিক্যাল সার্জারিতে ইউজ করা হয়। আপনারা ইউটেরাসে যখন হচ্ছে হিস্টেরেক্টমি করা হয় তখন জানবেন যে ফার্স্ট ক্লেম, সেকেন্ড ক্লেম, থার্ড ক্লেম, 3টা ক্লেম দেওয়া হয়। হ্যাঁ, গাইনিতেও কিন্তু আপনাদের কিছু কিছু অপারেটিভ সার্জারি জানা লাগবে। তো এই যখন সেকেন্ড ক্লেম দেওয়া হয় তখন ইউজুয়ালি এই ককার্স টিস্যু ফোরসেপ দিয়ে ক্লেম করা হয়। মনে আছে এই যে ফেলোপিয়ান টিউব আসলো, ইউটেরাইন ভেসেল গুলো আসলো, ঠিক আছে? ফার্স্ট ক্লেম করা হয়, সেকেন্ড ক্লেম করা হয়, থার্ড ক্লেম করা হয়। এই সেকেন্ড ক্লেম্পের ক্ষেত্রে সাধারণত ককার্স টিস্যু ফোরসেপ ব্যবহার করা হয়। তাহলে দুইটা ইউজ আপনারা জানলেন। একটা হচ্ছে টু হোল্ড দ্য লিনিয়া অ্যালবা ডিউরিং পোর্ট ক্লোজার ইন কেস অফ লেপারোস্কোপিক সার্জারি, আর গাইনোকোলজিক্যাল সার্জারিতে আমরা সেকেন্ড ক্ল্যাম্প অফ হিস্টেরেক্টমি। এই ক্ষেত্রে আমরা ককার্স টিস্যু হোল্ডিং ফোরসেপ ইউজ করি। আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেনেও তো স্যার ইউজ করি। হ্যাঁ, ওইখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে? তাইলে দুইটাকে আলাদাভাবে চিনতে পারবেন? এটা আবার দেখেন, এটা হচ্ছে এলিস টিস্যু হোল্ডিং ফোরসেপ, আর এটা হচ্ছে ককার্স টিস্যু হোল্ডিং ফোরসেপ। ইন্ডিকেশনটা একটু আরেকবার বলেন। এলিস আমরা ব্যবহার করি স্কিনকে হোল্ড করার জন্য, কারণ টাফ স্ট্রাকচার হোল্ড করবেন যেখানে ট্রমা হইলেও ক্ষতি নাই। স্কিনকে আমরা হোল্ড করার জন্য এলিস টিস্যু ফোরসেপ ব্যবহার করি। আর ককার্স টিস্যু হোল্ডিং ফোরসেপ ইউজ করি
টু হোল্ড দ্য লিনিয়ার আলবাম। দেখেন লেপারস্কোপিতে আর যখন আমরা আমবিলিক্যাল পোর্ট করি সেটা সাধারণত তার সাইজ হয় 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের মতো। সেই জায়গায় হচ্ছে লিনিয়ার আলবাতে আমরা ইনসিশন দিই, তাই তো? স্কিনে ইনসিশন দেই, স্কিনের নিচেই থাকে লিনিয়ার আলবা, লিনিয়ার আলবা ইনসিশন দিয়ে আমরা ভিতরে ঢুকি। এই লিনিয়ার আলবাকে যখন ক্লোজ করা হয়, আমরা তো পোর্টও কিন্তু লেপারস্কোপি পোর্ট করলাম, ছিদ্র করে ঢুকলাম। যখন আমরা এখান দিয়ে বের হয়ে আসবো সার্জারি শেষ করে, তখন তো এটা ক্লোজ করতে হবে। তখন এই লিনিয়ার আলবাকে হোল্ড করার জন্য ককার্স টিস্যু হোল্ডিং ফোর্সেপ ইউজ করা হয়। ঠিক আছে? আর সেকেন্ডটা ওই যে বললাম গাইনোকোলজিক্যাল অপারেশন সার্জারি গুলো ব্যবহার করা হয় ইকুয়াল ক্লিয়ারতে। আচ্ছা, আগে আমরা ইন্টেস্টাইনাল ক্ল্যাম্পের কথা পড়েছিলাম বা দেখেছিলাম। এটা হচ্ছে সাম কাইন্ড অফ ক্ল্যাম্প, তবে এটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টোমি ক্ল্যাম্প। ঠিক আছে? এইটাও হলো ভিসকাসকে ক্ল্যাম্প করার জন্য বা অক্লুড করার জন্য ব্যবহার করা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে দেখেন দুইটা ক্ল্যাম্প আছে। ঠিক আছে? এটা পেয়ার বলা হয়। অনেকে এটাকে লেনিস গ্যাস্ট্রোজেজুনোস্টোমি ক্ল্যাম্পও বলে। লেনি। আচ্ছা, এখানে একটা অংশে আছে একটা ক্ল্যাম্প, আরেকটা অংশে আছে আরেকটা ক্ল্যাম্প। এই একটা অংশের উপরের অংশের ক্ল্যাম্পটা আমরা ইউজ করি স্টমাককে ক্ল্যাম্প করার জন্য বা অক্লুড করার জন্য। নিচের অংশের ক্ল্যাম্পটা ইউজ করি জেজুনামকে অক্লুড করার জন্য বা ক্ল্যাম্প করার জন্য। দুইটা মিলায়া এটা স্টমাক যেহেতু গ্যাস্ট্রো আর এটা জেজুনাম বলি, তাই মানে গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। যখন আমরা স্টমা তৈরি করি, স্টমাকে একটা ছিদ্র করলাম, জেজুনামে একটা ছিদ্র করলাম, সেই ছিদ্র দুইটাকে এক করে দিব, অ্যানাস্টোমোসিস করব। এই ক্ষেত্রে এটাকে বলা হয়, এই প্রসিডিউরটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। আর ওই সার্জারিতেই এই ক্ল্যাম্পটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন কোনটা স্টমাক পার্ট আর কোনটা জেজুনাল পার্ট? ঠিক আছে? এই যদি এটা পরীক্ষায় আসবে না হয়তো, কিন্তু আপনারা মনে রাখার জন্য বা পরে যখন হচ্ছে সার্জারিতে আপনার ইন্টার্নশিপ করবেন, ট্রেনিং করবেন, তখন মনে রাখতে হবে। এই ক্ষেত্রে মনে রাখেন স্টমাকে এস থাকে, তো এখানে দেখেন একটা স্ক্রু আছে, স্ক্রু এরও ফার্স্ট লেটার হচ্ছে এস। স্টমাকেও এস, স্ক্রু এস, সুতরাং যেটাতে স্ক্রু থাকবে সেটা হচ্ছে স্টমাক পার্ট। এখানে দেখেন স্ক্রু আছে, আর যেটাতে স্ক্রু নাই সেটা হচ্ছে জেজুনাল পার্ট। তাইলে এটাকে পেয়ার হিসাবে পাওয়া যায়। দেখেন আগে আমরা যে ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প দেখেছি সেটা কিন্তু আলাদা আলাদা ছিল। একটা অক্লুসিভ ছিল, একটা ক্রাশিং ছিল, হুম, তাই না? কিন্তু প্রত্যেকটাই আলাদা। কিন্তু এটা পেয়ার হিসাবে থাকে এবং দুইটাকে একসাথে গ্যাস্ট্রোজেজুনোস্টোমি ক্ল্যাম্প বলা হয়। ফাংশন কিন্তু সেম। ঠিক আছে? অক্লুশন, হিমোস্টেসিস, অ্যাপোজিশন অর ফিক্সেশন। এবং স্টেরিলাইজেশন, মেথড অফ স্টেরিলাইজেশন সেম। এটার ক্ষেত্রেও আমরা স্টেরিলাইজ করি অটোক্লেভের মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে ককার্স টিস্যু ফোরসেপস। এটা ক্লোজ অবস্থায় দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু রেচেট আছে, এখানে সেরেশন গুলা দেখা যাচ্ছে, ব্লেডের সেরেশন গুলা দেখা যাচ্ছে এবং একদম টিপে দেখেন একটা টুথের মতো আছে। হাতে নিয়ে দেখতে পারলে ভালো হইতো, কিন্তু এখন যেহেতু এই সুযোগ নাই, আপনার ছবিগুলা বারবার মেমোরাইজ করার চেষ্টা করেন যেন ছবি দেখেই আপনারা পরীক্ষা আইডেন্টিফাই করতে পারেন। এটা হাতে নিয়ে দেখলে আপনাদের মেমোরিতে আরো হচ্ছে একটা ইয়ে থাকতো, ঠিক আছে, ইনপুট থাকতো। কিন্তু যেহেতু এখন হাতে নিয়ে দেখার সুযোগ নাই, আপনার ছবিগুলা বারবার দেখা লাগবে। আচ্ছা, এটাও একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? এটাকে বলা হয় টাওয়েল পিক। আমরা ওই যে শেভিং, ড্রেপিং করেছি না? ড্রেপিং যখন করা হয় তখন এই যে ড্রেপিং শীট যেগুলো আছে, অর্থাৎ কতগুলো লিনেন শীটকে আমরা অপারেটিভ ফিল্ডের চারদিকে দিয়ে একটা স্টেরাইল ফিল্ড তৈরি করি। এই লিনেন শীট গুলা সবগুলাই অটোক্লেভ করা থাকে, অর্থাৎ এগুলো স্টেরাইল। এগুলো চারপাশে বিছিয়ে আমরা একটা স্টেরাইল ফিল্ড তৈরি করি। এই লিনেন শীট গুলাকে একসাথে হোল্ড করার জন্য, একটাকে আরেকটার সাথে হোল্ড করার জন্য আমরা এই টাওয়েল ক্লিপ ব্যবহার করি। তাইলে এটা
নাম হচ্ছে টাওয়েল ক্লিপ। এটা নানা ভ্যারাইটির পাওয়া যায়, এক একটার এক এক নাম, কিন্তু আপনারা মনে রাখেন যে এটার মানে সহজ নামটাই মনে রাখেন, পরীক্ষায় ওইটা লিখলেই হবে, টাওয়েল ক্লিপ। আর মেথড অফ স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ। আর ফাংশন ওই যে টু হোল্ড দ্য ড্রেপিং শিট ডিউরিং সার্জিক্যাল ড্রেপিং। আচ্ছা, এইটার আরো দুই একটা ফাংশন আছে। আর এক একটা ইনস্ট্রুমেন্ট তো এক এক স্পেসিফিক ফাংশনের জন্য তৈরি করা হয়, তবে অন্য দুই একটা জায়গায় ব্যবহার করা যেতে পারে। এটা আমরা ব্যবহার করতে পারি আরো স্পেসিফিক দুইটা জায়গায়। একটা জায়গা হচ্ছে যখন হচ্ছে আনকনশাস পেশেন্ট থাকে, তখন পেশেন্টের কি হইতে পারে, টাং ফল ব্যাক হইতে পারে, অর্থাৎ এয়ারওয়ে অক্লুশন হইতে পারে, তাই না? টাং ফল ব্যাক হবে সেই, হ্যাঁ, টাংটা কি করতে পারে, তার এয়ারওয়ে কে অক্লুড করতে পারে। তখন এই টাং ফল ব্যাক কে প্রিভেন্ট করার জন্য টাংকে হোল্ড করে রাখতে হয় সামনের দিকে। এই হোল্ড করার জন্য টাঙের ঠিক মাঝখানে, হ্যাঁ, সেন্ট্রালি কিন্তু এভাস্কুলার একটা প্লেন থাকে। একদম সেন্ট্রালি টাঙের সবচেয়ে লেস ভাস্কুলার বা এভাস্কুলার বলা হয়, কিন্তু আসলে লেস ভাস্কুলার। ওই জায়গায় হচ্ছে টাওয়েল ক্লিপ দিয়ে সেটাকে ধরা হয়, হোল্ড করা হয় এবং ফিক্স করে রাখা হয় যাতে টাং ফল ব্যাক করতে না পারে। তাই টাওয়েল ক্লিপের এটা হচ্ছে আরেকটা ইউজ। আর থার্ড ইউজ হচ্ছে যখন আমরা অনেক সময় সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয় বা পেটেলার ফ্র্যাকচার হয়, তখন পেটেলাকে একসাথে হোল্ড করে রাখার জন্য, দুইটা পার্টকে হোল্ড করে রাখার জন্য অনেক সময় আমরা টাওয়েল ক্লিপ ব্যবহার করি। এটা অর্থোপেডিক্স এর ইউজ। অর্থোপেডিশিয়ানরা হয়তো আপনাদের নেক্সট অর্থোপেডিক্স এর ক্লাস হবে, সেখানে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তখন তা একটু বলা হবে, কিন্তু এই দুইটা ফাংশন আপনারা মনে রাখেন, ঠিক আছে? একটা হচ্ছে টু ফিক্স এন্ড হোল্ড দ্য ড্রেপিং শিটস ডিউরিং সার্জিক্যাল ড্রেপিং, আর একটা টু হোল্ড দ্য টাং টু প্রিভেন্ট টাং ফল ব্যাক ইন কেস অফ আনকনশাস পেশেন্ট। অজ্ঞান রোগীর টাং ফল ব্যাক প্রিভেন্ট করার জন্য আমরা টাংকে হোল্ড করে রাখতে পারি। আচ্ছা, এইটাও অর্থোপেডিক্স এর ইনস্ট্রুমেন্ট, আপনাদের অর্থোপেডিক্স এ দেখাবে। ইনস্ট্রুমেন্টটা হচ্ছে অ্যাম্পুটেশন স। এখানে একটা হ্যান্ডেল থাকে আর স পার্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই স পার্টে দেখবেন যে সেরেটেড অংশ থাকে। সেরেশন মানে হচ্ছে দাঁত, তাই না? সেরেটেড পার্ট থাকে। এই সেরেটেড পার্টটাই আমরা হচ্ছে স হিসাবে ব্যবহার করি। সহজ কথা, এটা করাত, কিন্তু কোন ধরনের করাত, সব করাত কিন্তু বলা যাবে না। এটা হচ্ছে অ্যাম্পুটেশন স। আচ্ছা, এইখানে ওই যে অ্যাম্পুটেশনের ডেফিনিশন জিজ্ঞেস করতে পারে, ডিফাইন অ্যাম্পুটেশন, ঠিক আছে? ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন। আপনাদের বেরি ল্যাবে দেখবে যে অ্যাম্পুটেশনের ইন্ডিকেশন খুব সুন্দর করে বলা আছে। আপনারা তিনটা পয়েন্ট মনে রাখবেন, একটা হচ্ছে ডেড, ডেডলি, আর একটা হচ্ছে ডাইং, তাই না? এই তিনটা পয়েন্ট যদি 3D মনে রাখেন তাইলে অ্যাম্পুটেশন মনে রাখা সহজ। একটা হচ্ছে ডেড, এখন ডেড নেক্রোজ টিস্যু, হ্যাঁ, আপনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ হয়েছে, সেখানে ডিজিটাল পার্ট একটা গ্যাংগ্রিন হয়ে গেছে। এই গ্যাংগ্রিনাস পার্ট মানে অলরেডি সে ডেড, এই ডেড পার্ট তো আপনি রাখতে পারবেন না, সেখানে আপনি অ্যাম্পুটেশন করবেন। এটা হচ্ছে ডেড। আচ্ছা, ডাইং, হুম, আপনার এখানে অলরেডি সে গ্যাংগ্রিন হয় নাই, কিন্তু আর্টারি অক্লুশনের কারণে সেখানে অলরেডি সেলুলার ডেথ শুরু হয়েছে, ইনফেকশন আছে, তার মানে সে অলরেডি ডাইং, ঠিক আছে? তাইলে ওই জায়গায় হচ্ছে ডাইং। আর ডেডলি মানে হচ্ছে নন ফাংশনাল। হুম, কোনো লিম্ব যদি এইরকম থাকে, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার একটা পেশেন্টের লিম্ব হয়তো বোয়িং হয়ে গেছে, এত হয়েছে বা এত ডিফর্মিটি হয়েছে যে সেই লিম্বটা সে আর নর্মাল ওয়েতে ব্যবহার করতে পারবে না। ট্রমাটিক ফ্র্যাকচার ছিল, ফ্র্যাকচার থেকে লিম্বটা হয়তো ডিফর্ম হয়ে গেছে, সেই লিম্বটা সে আর হাঁটার কাজে ব্যবহার করতে পারবে না। তখন এই নন ফাংশনিং লিম্বকে হয়তো আমরা অ্যাম্পুটেশন করব, একটা আর্টিফিশিয়াল লিম্ব তাকে ব্যবহার করতে দিব, ঠিক আছে? এটা হইলো গিয়া ডেডলি বা নন ফাংশনিং। তিনটা ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে ডেড, অলরেডি ডেড টিস্যু, নেক্রোজ টিস্যু, গ্যাংগ্রিনাস টিস্যু। আর একটা গোয়িং টু বি নেক্রোজ, প্রচুর ইনফেকশন আছে, বোঝাই যাচ্ছে যে এটা অল্প সময়ের পরে এটা আর ভায়াবল থাকবে না, এটা। আর আরেকটা হচ্ছে গিয়ে নন ফাংশনিং,
এই তিনটা জায়গায় আমরা ইম্পুটেশন সাধারণত করে থাকি। এইটারও স্টেরিলাইজেশন কিন্তু অটোক্লেভের মাধ্যমে করা হয়। আচ্ছা, এটাকে আইডেন্টিফাই করেন তো একজন। স্যার কার্ভড হিমোস্ট্যাট ফোর্সেপ মনে হচ্ছে। ভেরি গুড। এটা হচ্ছে কার্ভ হিমোস্ট্যাটিক ফোর্সেপ। হয় আপনি পুরোটা বলবেন হিমোস্ট্যাটিক ফোর্সেপ অথবা হিমোস্ট্যাট, দুইটাই রাইট। ঠিক আছে, হিমোস্ট্যাটিক ফোর্সেপ বলতে পারবেন অথবা হিমোস্ট্যাট। আচ্ছা, এটা দেখানোর কারণ, এটা আমরা গতদিন দেখিয়েছি, দেখানোর কারণ হলো কম্পেয়ারের জন্য। ঠিক আছে, কেন আমরা পরের যে ইনস্ট্রুমেন্ট দেখবো সেইটাও একটা হিমোস্ট্যাটিক ফোর্সেপ। ঠিক আছে, কিন্তু দেখেন এটা ছিল কার্ভ আর এটা হচ্ছে হুকের মতো। তার টিপটা দেখেন, সেটা কিন্তু হুকের মতো এবং সাইজেও এটা সাধারণত লার্জার হয়। এটাকে বলা হয় বয়নিহান ফোর্সেপ। ঠিক আছে, এটা দেখেন, এটা কার্ভ কিন্তু হুকের মতো না, কিন্তু এটা দেখেন একদম একটা হুকের মতো, অনেকটা জে শেপ, তাই না? এই ময়নিহান ফোর্সেপ, সেটা স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ। আর আমরা যখন হচ্ছে এটা ব্যবহার করি, কোথায় ব্যবহার করি? সাধারণত ডিপার স্ট্রাকচার যেগুলো থাকে, এই ডিপার স্ট্রাকচারে আমরা ভাস্কুলার পেডিকলকে হোল্ড করার জন্য এটা ব্যবহার করি। আচ্ছা, এখন এইরকম ডিপার স্ট্রাকচারে ভাস্কুলার পেডিকল হোল্ড করি কোথায়? একটা স্পেসিফিক জায়গার জন্য, স্পেসিফিক সার্জারির জন্য এটা ডেভেলপ করা হয়েছে। সেটা হচ্ছে ডিউরিং ওপেন পলিসিস্টেক্টমি টু হোল্ড দ্য সিস্টিক ভেসেল এন্ড সিস্টিক ডাক্ট। এটা কিন্তু একই সাথে ভেসেলকেও ক্লেম করতে পারে, আবার সেটাকে সিস্টিক ডাক্ট সেটাকেও কিন্তু ক্লেম করতে পারে। এটা ব্যবহারই করা হয় পলিসিস্টেক্টমি। ঠিক আছে, টু হোল্ড দ্য সিস্টিক ভেসেল এন্ড সিস্টিক ডাক্ট। তাইলে এটার ফাংশন কি? টু হোল্ড দ্য সিস্টিক ভেসেল ডিউরিং পলিসিস্টেক্টমি, ওপেন পলিসিস্টেক্টমি। আরেকটা হচ্ছে টু হোল্ড দ্য সিস্টিক ডাক্ট ডিউরিং ওপেন পলিসিস্টেক্টমি। এই দুইটাই কিন্তু রিলেটেড টু গলব্লাডার বা ক্যালো ট্রায়াঙ্গেল। নাম হচ্ছে, আবার বলি, ময়নিহান ফোর্সেপ। স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ, ফাংশন হচ্ছে টু হোল্ড দ্য সিস্টিক ভেসেলস ডিউরিং ওপেন পলিসিস্টেক্টমি, সেকেন্ড হচ্ছে টু হোল্ড দ্য সিস্টিক ডাক্ট ডিউরিং ওপেন পলিসিস্টেক্টমি। আচ্ছা, এইখানে দেখেন এই ছবিটা দেওয়ার কারণ হলো যে আপনাদের সোয়াব হোল্ডিং ফোর্সেপ দেখে আপনাদের শো করা হয়েছিল। সোয়াব হোল্ডিং ফোর্সেপ কিন্তু নানা রকম ভ্যারাইটি হইতে পারে, একটা স্ট্রেইট হইতে পারে, একটা কার্ভ হইতে পারে। হ্যাঁ, যেটাই থাকুক, দেখেন বেসিক জিনিস কিন্তু একই। এখানে একটা রেচেট আছে, টিপ আছে এখানে, এবং এখানে যে একটা হলো পার্ট আছে, এই হলো পার্টটা অনেকটা ওভাল শেপ, এবং এই ব্লেডে সেরেশন আছে। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে প্রক্টোস্কোপ। আপনারা কি প্রক্টোস্কোপের নাম শুনেছেন? রেকটাল এক্সামিনেশন মনে আছে? রেকটাল এক্সামিনেশনের পার্ট গুলা বলতে পারবেন একজন আমাকে? রেকটাল এক্সামিনেশন কি কি ভাবে করা হয়? আপনাদের ডিজিটাল ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, তারপরে দেন প্রক্টোস্কোপি, প্রক্টোসিগময়েডোস্কোপি, সিগময়েডোস্কোপি, কোলোনোস্কোপি। ভেরি গুড। তাইলে এই মেথড গুলোর মাধ্যমে আমরা হচ্ছে রেকটাল এক্সামিনেশন করতে পারি। এর মাঝে হচ্ছে বেডসাইড এক্সামিনেশন হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপ, প্রক্টোসিগময়েডোস্কোপ এবং সিগময়েডোস্কোপ। সেই সিগময়েডোস্কোপ ইউজুয়ালি রিজিড সিগময়েডোস্কোপ থাকে, অর্থাৎ আমরা বেডসাইডে এই এক্সামিনেশন গুলো করতে পারি। কিন্তু ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপ অথবা কোলোনোস্কোপ যেটা, সেটা কিন্তু আসলে বেডসাইড এক্সামিনেশন, সেটা প্রসিডিউর হিসাবেই করতে হবে, সেপারেট প্রসিডিউর হিসাবে উইথ অ্যানাস্থেসিয়া, ঠিক আছে, বা সিডেশন করতে হবে। তাইলে প্রক্টোস্কোপ এটা, তাই না? আচ্ছা,
প্রক্টোস্কোপের পার্ট গুলা পরীক্ষায় আসে। আপনারা দেখেন এইখানে একটা ফানেল শেপ পার্ট আছে, এটাকে বলা হয় শীট। ঠিক আছে, এটাকে বলা হয় শীট। আর এইখানে পিছনে হ্যান্ডেল সহ একটা পার্ট আছে, যেটা এই ফানেল শেপ পার্টের ভিতরে ইনসার্ট করা যায়, এটাকে বলা হয় অবটুরেটর। এই যে হ্যান্ডেল আর উপরে একদম ইয়েতে একটা বুলেট শেপ পার্ট থাকে, এটাকে একসাথে বলা হয় অবটুরেটর। ঠিক আছে, তাহলে শীট এন্ড অবটুরেটর। আর এখানে একটা হ্যান্ডেল থাকে। ঠিক আছে, হ্যান্ডেল। আর আরেকটা পার্ট থাকে, কোন প্রক্টোস্কোপে থাকতে পারে, কোনটায় নাও থাকতে পারে। তবে এই ছবিটা হচ্ছে আপনাদের পরীক্ষার ছবি। আপনাদের অসপি ব্যাংক থেকে নেওয়া ছবি। এই ছবিতে যেহেতু আছে, সুতরাং এটা মনে রাখেন। এখানে যে ছোট্ট একটা পার্ট আছে, এটাকে বলা হয় লাইট সোর্স। ঠিক আছে, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমরা সাধারণত আমরা রেকটামকে ভিজুয়ালাইজ করার জন্য, যখন আমরা প্রক্টোস্কোপি করি, রেকটামকে ভিজুয়ালাইজ করার জন্য একটা লাইট সোর্স ইউজ করা হয়। ঠিক আছে, তাইলে শীট, অবটুরেটর, হ্যান্ডেল এবং এটা হচ্ছে লাইট সোর্স। আচ্ছা, প্রক্টোস্কোপের কাজ কি? এটা স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ। আর ফাংশন হচ্ছে টু সি দ্য এনাল ক্যানেল এন্ড লোয়ার রেকটাম। দেখেন, এটা দিয়ে সাধারণত বলা হয় যে 5 সেন্টিমিটার পর্যন্ত ভিজুয়ালাইজ করা যায়। এটা 4 to 5 সেন্টিমিটার লংই হয়, তাই না? কিন্তু বিভিন্ন শেপের থাকে, পেডিয়াট্রিক সাইজের আছে, অ্যাডাল্ট সাইজের আছে। ইউজুয়ালি আমরা এটা দিয়ে লোয়ার রেকটাম এবং অ্যানাল ক্যানেল দেখতে পাই। ঠিক আছে, তাইলে লোয়ার রেকটাম এবং অ্যানাল ক্যানেল যদি ভিজুয়ালাইজ করি, তাইলে লোয়ার রেকটামের যে প্যাথোলজি এবং অ্যানাল ক্যানেলের যে প্যাথোলজি, সেটাই আমরা দেখতে পাবো। এখন কি হইতে পারে যে সাম কাইন্ড অফ গ্রোথ যদি সেখানে থাকে অ্যানাল ক্যানেলে অর লোয়ার রেকটামে, আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। যদি হেমোরয়েড থাকে, তাইলে আমরা প্রক্টোস্কোপি করে দেখতে পারবো। ঠিক আছে, এবং আদার প্যাথোলজি যদি থাকে, ফর এন এক্সাম্পল, যখন আমরা ফিস্টুলা সার্জারি করি, তখন অনেক সময় আমরা প্রক্টোস্কোপ বা অ্যানোস্কোপ ব্যবহার করি। অ্যানোস্কোপ হচ্ছে আলাদা একটা ইনস্ট্রুমেন্ট রেকটাম দেখার জন্য, সার্জারি তে অ্যাক্সেস করার জন্য, রেকটামে অ্যাক্সেস করার জন্য আমরা অ্যানোস্কোপ অনেক সময় ব্যবহার করি, কিন্তু প্রক্টোস্কোপও ব্যবহার করি, অ্যানোস্কোপও করি। তাইলে প্রক্টোস্কোপের ফাংশন দেখেন, টু ভিজুয়ালাইজ দ্য লোয়ার রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল। এখন যদি জিজ্ঞেস করে যে কোন কোন প্যাথোলজির ক্ষেত্রে দেখবেন, তাই এই যে যদি আপনার একটা মেলিগন্যান্ট গ্রোথ থাকতে পারে, হেমোরয়েড থাকতে পারে, ঠিক আছে, হ্যাঁ, অ্যানাল প্যাথোলজি যেগুলো আছে, আলসার থাকতে পারে, সেটাকে আমরা দেখার জন্য ইউজ করি। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তার কন্ট্রাইন্ডিকেশন গুলা মনে রাখা জরুরি। একিউট অ্যানাল কন্ডিশন, দেখেন আপনি পেশেন্টের যদি রেকটাম অথবা অ্যানালে একিউট কন্ডিশন থাকে, ফর এন এক্সাম্পল একিউট অ্যানাল ফিশার, ঠিক আছে, প্রলাপস, থ্রম্বোস, হেমোরয়েড থাকে, এই একিউট অ্যানাল কন্ডিশনে আমরা বা পেইনফুল অ্যানাল কন্ডিশনে আমরা ইউজুয়ালি বেড সাইডে প্রক্টোস্কোপ করি না। আমরা করতে পারি, তাকে হচ্ছে ফুললি সিডেট করে অ্যানাস্থেসিয়া দিয়ে তখন প্রক্টোস্কোপি করতে হয়। তাইলে তার এটাকে বলা যেতে পারে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যে একিউট অ্যানাল কন্ডিশনে বেড সাইড প্রক্টোস্কোপ করা যাবে না। আচ্ছা, আপনাদের বাসার একটা প্রশ্ন থাকলো, বাসায় দেখে নিবেন, প্রক্টোস্কোপ করতে গেলে বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে গেলে পেশেন্টের পজিশন কি কি হবে? হ্যাঁ, ডিআরই তে পেশেন্টের পজিশন কি কি হইতে পারে? লেফট ল্যাটারাল অর সিমস পজিশন, আর স্যার নি এলবো পজিশন হতে পারে স্যার। ভেরি গুড। আর জানা নেই স্যার। লিথোটমি পজিশন হইতে পারে, তাই না? আর একটা হচ্ছে প্রোন জ্যাকনাইফ, প্রোন জ্যাক নাইফ পজিশন। ঠিক আছে, চারটা পজিশন আছে, লেফট ল্যাটেরাল, তারপরে লিথোটমি পজিশন, নি এলবো পজিশন, আর একটা হচ্ছে প্রোন জ্যাকনাইফ পজিশন। এই পজিশন গুলো অনেক সময় পরীক্ষায় আসে, সুতরাং এই চারটার নাম আপনারা দেখে রাখবেন। ঠিক আছে, হ্যামিল্টন বেইলি সাহেবের একটা ফিজিক্যাল সাইনের বই আছে, আমরা তো বেইলি লাভ করি, তাই না? হ্যাঁ, যে
বেইলি সাহেব আর লাভ সাহেব যে বইটা লিখে গেছেন আমরা সেটা পড়ি টেক্সট হিসাবে। আর হ্যামিল্টন বেইলির একটা বই আছে ফিজিক্যাল সায়েন্স। ওই বইতে, হ্যাঁ, ওটা হচ্ছে ক্লিনিক্যাল মেথডের বই। ওই বইতে কিন্তু এই পজিশন গুলার কথা মেনশন করা আছে। ঠিক আছে? ওই বইটা যদি আপনাদের কারো কাছে থাকে বা পিডিএফ থাকে দেখে নিবেন। আমরা ইউজুয়ালি নরমান ব্রাউজের কথা বলি আর হচ্ছে লামলির বইটার কথা বলি ক্লিনিক্যাল মেথডের জন্য। কিন্তু অন্য কিছু কিছু বই যদি পড়ার সুযোগ থাকে একটু দেখতে পারেন। তাইলে এটা গেল প্রক্টোস্কোপ, তার পার্ট, স্টেরিলাইজেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং পজিশন অফ দ্য পেশেন্ট ডিউরিং প্রক্টোস্কোপ। এটা অন্যভাবে আসতে পারে পজিশন অফ দ্য পেশেন্ট ডিউরিং ডিআর, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই। স্যার ওকে, হ্যাঁ বলেন। স্যার এটা মানে দেখে কোন দিক দিয়ে? আচ্ছা, দেখে কোন দিক দিয়ে আমি বলি। এইখানে যে ফানেল শেপটা আছে এটাকে ইনসার্ট করা হয়, এই টিপটাকে ইনসার্ট করা হয় উইথ সাম লুব্রিকেটিং, হ্যাঁ, লুব্রিকেটিং জেলি। কি দেওয়া হয়? লিগনোকেইন জেলি দেওয়া হয়। এটার দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে লুব্রিকেশন করবে আর লোকাল অ্যানাস্থেটিক হিসাবেও কাজ করবে, তাই না? ফ্রিকশন কমাবে, তার সাথে সেই জায়গাটাকে নামনেস নিয়ে আসবে। তারপর এটাকে ইনসার্ট করা হয় উইথ অবটুরেটর। তারপরে এই অবটুরেটরটা বের করে নিয়ে আসা হয়। যেহেতু এখানে হলো যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা একটা লাইট সোর্স ব্যবহার করি। অনেক প্রক্টোস্কোপে, যেমন এই প্রক্টোস্কোপে একটা লাইট সোর্স দেওয়াই আছে, এখান দিকে যদি লাইট দেওয়া হয়, হ্যাঁ, লাইট সোর্সটা এখানে অ্যাসেম্বল করা হয়, তাইলে ভিতরে, ঠিক আছে, হ্যাঁ, ভিজুয়ালাইজ হবে। আর অনেক সময় আমরা বাইরে থেকে আলো দিতে পারি। এই বাইরে থেকে আলো দিলে তখন এই প্রক্টোস্কোপের ভিতরটা দেখা যাবে। আস্তে আস্তে একদম হচ্ছে আমরা ঢুকানোর পরে আস্তে আস্তে বের করে নিয়ে আসি। প্রথমে কিন্তু পুরোটা ঢুকাই থ্রু অ্যানাল ক্যানেল আপ টু লোয়ার রেকটাম। তারপরে আস্তে আস্তে বের করে আনতে থাকি। বের করে আনতে থাকলে এখানেও দেখেন হলো, আর এইখানে আপনি দেখবেন, এই দিক দিয়ে আপনি দেখবেন, আর এই অংশটুকু থাকবে অ্যানাল ক্যানেল এবং রেকটামের ভিতরে। আস্তে আস্তে আমরা যখন বের করে নিয়ে আসব তখন প্রথমে হচ্ছে গিয়ে প্রক্সিমাল পার্ট, আপনারা লোয়ার রেকটাম দেখবো, তারপর আরেকটু বের করে নিয়ে আসলাম লোয়ার রেকটাম এবং অ্যানাল ক্যানেলের জাংশন দেখলাম, আরেকটু বের করে নিয়ে আসলাম, তখন হচ্ছে আমরা অ্যানাল ক্যানেলটা দেখবো। ঠিক আছে? এখন কি ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। স্যার পজিশন গুলা আরেকবার বলবেন, ডিআরই এর পজিশন গুলা? আচ্ছা, ফার্স্ট হচ্ছে গিয়ে লেফট লেটারাল পজিশন। হ্যাঁ, রুগী পেশেন্ট লেফট সাইডে কাত হয়ে শুবে, তার হচ্ছে লোয়ার লেগ যেটা সেটা স্ট্রেইট থাকবে, আর আপার লেগ যেটা কাত হওয়ার পরে সেটা হচ্ছে ফ্লেক্স পজিশনে থাকবে। হ্যাঁ, আর তার ওয়েস্ট যেটা একটু এজ অফ দা টেবিল থাকবে। এই পজিশনে আমরা সাধারণত ইউজুয়ালি এই পজিশনটাই প্রিফার করি। কিন্তু অন্য কতগুলো পজিশন আছে লেফট লেটারাল ছাড়াও, যেমন লিথোটমি পজিশন, তার দুই পা দুইটা স্ট্যান্ডের উপর থাকবে। হ্যাঁ, গাইনিতে আমরা আমরা যখন দেখি পেশেন্ট লেবারে থাকে, তখন যখন নর্মাল ডেলিভারি করা হয় তখন দেখেন পেশেন্টকে, আপনারা কি দেখছেন নর্মাল ডেলিভারি? স্যার আমাদের গাইনি ওয়ার্ড হয় নাই। কারোরই হয় নাই? একজনেরও হয় নাই? এই ব্যাচের Out- কারো হয় নাই স্যার। আচ্ছা, আউট অফ 68 কারো হয় নাই? বিবেচ আছে না এখানে? আমাদের হয়েছে। আচ্ছা, আপনারা কি দেখেছেন নর্মাল ডেলিভারি দেখেছেন? জি স্যার। আচ্ছা, পজিশনটা বলেন তো কিরকম থাকে? স্যার ওনাদের স্যার হচ্ছে একটা ওই আমাদের যে গাইনি ওয়ার্ডের কেবিন গুলো ওখানে নেওয়া হয়, নিয়ে স্যার ওনাদের সুপাইন পজিশন করে স্যার দুইটা লেগ যে লেগকে একটু এলিভেট করে রাখা হয়। আচ্ছা, ঠিক আছে। তাইলে দেখেন তার হিপ জয়েন্টটা থাকবে ফ্লেক্স, তাই তো? নি জয়েন্টটাও থাকবে ফ্লেক্স এবং লেগটা হচ্ছে এলিভেটেড ওয়েতে থাকবে। অর্থাৎ আপনার তার লেগ এবং হচ্ছে স্পাইন এটা থাকবে হরাইজন্টাল, আর তার সাথে ভার্টিক্যালি থাকবে হচ্ছে থাই, তাই না? লাইক এ জি জেড। স্যার। দুই দিকে দুইটা পা থাকবে, পাটা এমন ভাবে থাকবে লাইক এ জেড। আচ্ছা,
আর পেশেন্ট কিন্তু সুপাইন, বিছানার উপর শুয়ে আছে, পাটা দুইটা স্ট্যান্ডে তুলে দেওয়া হয়। এই পজিশনটাকে আমি চেষ্টা করবো সামনের দিন ছবি দেখানোর জন্য। নেক্সট ডেতেও আমার সাথে আপনাদের ক্লাস আছে, আমি চেষ্টা করবো ছবিগুলো দেখানোর জন্য, তাইলে মনে থাকবে। হুম। কিন্তু এই পজিশনটাকে বলা হয় লিথোটমি পজিশন। আচ্ছা, তাইলে লেফট ল্যাটেরাল লিথোটমি পজিশন গেল। আর প্রোন জ্যাকনাইফ পজিশন, ঠিক আছে? প্রোন জ্যাকনাইফ পজিশন যেটা হচ্ছে যে পেশেন্ট, আপনারা জ্যাকনাইফ দেখেছেন, নাইফ দেখেছেন যে কোনো কোনো ছুরি হচ্ছে তার হ্যান্ডেলের ভিতর ঢুকিয়ে রাখা যায়। জ্যাকনাইফ দেখেছেন কিনা? ছেলেরা কেউ দেখেন নাই? স্যার ম্যাকগাইভার দেখেন নাই? ম্যাকগাইভারের একটা নাইফ ছিল, মনে আছে? আচ্ছা, তো ওই জ্যাক নাইফ যখন বের করা হয় তখন সেটা অনেকটা এল শেপ হয়, ঠিক আছে? অর্থাৎ পেশেন্টের হচ্ছে পেশেন্ট চেস্ট থাকবে হচ্ছে বিছানার উপরে, নি ইয়েতে থাকবে, হ্যাঁ, নি আর চেস্ট থাকবে বিছানার উপরে, আর তার ওয়েস্টটা থাকবে উপরে, অনেকটা এল শেপের মতো। এই পজিশনটাকে বলা হয় প্রোন জ্যাক নাইফ। আর ফোর্থ পজিশন হচ্ছে নি এলবো পজিশন, ঠিক আছে? পেশেন্ট হাঁটু ভাঁজ করবে এবং হাঁটু ভাঁজ করা অবস্থায় তার এলবো দিয়ে দুই হাঁটুকে ধরে রাখবে। আমরা অনেক সময় ভয় পাইলে গুটিসুটি হয়ে বসি না, আমাদের হাঁটু ভাঁজ করে হাঁটুকে দুই হাত দিয়ে ধরে বসে থাকি, অনেকটা এই পজিশন থাকবে, তবে পেশেন্ট সুপাইন থাকবে। তাইলে পজিশন হচ্ছে চারটা। আমি নেক্সট ক্লাসে ছবি দেখানোর চেষ্টা করব, তাইলে ক্লিয়ার হবে যে একটা হচ্ছে লেফট ল্যাটেরাল, আর একটা হচ্ছে লিথোটমি পজিশন, প্রোন জ্যাক নাইফ পজিশন, নি এলবো পজিশন, চারটা পজিশন, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে যে টাওয়েল ক্লিপ বলেছিলাম, যে টাওয়েল ক্লিপ কিন্তু একাধিক রকম হইতে পারে। আমরা পরীক্ষার যে ইয়েতে অস্তি ব্যাংক আছে সেখানে টাওয়েল ক্লিপটা এইরকম, হ্যাঁ, এর যে ডয়েন্স ক্রস সেকশন টাইপ টাওয়েল ক্লিপ, এইটা সাধারণত ছবিটা থাকে। তবে আমরা সার্জারিতে, আমাদের ওটিতে বা অপারেশন থিয়েটারে আমরা এইরকম টাওয়েল ক্লিপ ব্যবহার করি। এটাকে বলা ব্যাকহাজ টাওয়েল বা কর্নার ক্লিপ। যেটাই থাকুক, আপনারা যদি পরীক্ষায় টাওয়েল ক্লিপ লেখেন আপনারা ফুল নাম্বারই পাবেন। কিন্তু ছবিটা দেখানোর কারণ হলো যে টাওয়েল ক্লিপ একাধিক রকম হইতে পারে। আপনারা হয়তো এটা দেখে গেছেন, পরে যদি এটা দেয় তখন আবার যে এটা কি চিনতে পারলাম না। যেহেতু আমাদের সার্জারিতে আমরা ওটিতে ব্যবহার করি, দুই রকমই ব্যবহার করি, কারণ এটাও দেখে রাখেন, এটাও দেখে রাখেন, ঠিক আছে? দুইটাই কিন্তু টাওয়েল ক্লিপ। আচ্ছা, এখন একটা বা দুইটা স্লাইড আছে যেটা আপনাদের পরীক্ষায় থাকবে না, কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, এই একটা বা দুইটা স্লাইড আপনারা একটু খেয়াল করে দেখেন। এটা আপনাদের পরের যখন আপনারা সার্জারিতে কাজ করবেন, কেউ ট্রেনিং করতে পারেন, কেউ ইন্টার্নশিপ করতে পারেন, পরের স্লাইডগুলো ওই সময় কিন্তু কাজে লাগবে। দেখেন, এখানে নিডলের পার্ট গুলা দেওয়া আছে, হ্যাঁ? আমরা যে সুচার মেটেরিয়াল ব্যবহার করি সেটা কিন্তু সেটার একটা প্রান্তে একটা নিডল দেয়া থাকে, তাই না? আমরা যখন সুচারিং করি তখন এই নিডল দিয়ে পায়ার্স করি, যে স্ট্রাকচারটাকে সুচার করব। এই নিডলের পার্টটা দেখেন, একদম হচ্ছে একটা এন্ডে একটা আই থাকে, এটার ভিতর দিয়ে সাধারণত হচ্ছে সুচার মেটেরিয়ালটা পাস করে। তারপর এই নিডলের বডিটা থাকে এবং নিডলের পয়েন্ট থাকে, ঠিক আছে? এইটাকে বলা হয় নিডলের রেডিয়াস। এই যে নিডলটা কিন্তু একটা সার্কুলার পার্ট থেকে, হ্যাঁ, একটা পার্টের অংশ। এই সার্কুলার পার্টের একটা রেডিয়াস যেটা থাকে, সার্কেলের রেডিয়াস, এটা হচ্ছে নিডলের রেডিয়াস। আর এটাকে বলা হয় নিডলের লেন্থ। একটা পয়েন্ট থেকে আই পর্যন্ত তার যে লেন্থ সেটাকে বলা হয় নিডলের লেন্থ। আচ্ছা, রেডিয়াসটা কেন জরুরি সেটাতে আসি। আপনারা দেখবেন যে যখন সুচার মেটেরিয়ালের প্যাকেট থাকে সেখানে নিডলের স্পেসিফিকেশন দেওয়া থাকে। অনেক সময় বলা থাকে হাফ সার্কেল নিডল বা 1/4 সার্কেল নিডল বা 3/8 সার্কেল নিডল বা 5/8 সার্কেল নিডল। হ্যাঁ, এখন এই কথাগুলোর মানে কি? আমরা যদি চিন্তা করি
যে একটা সার্কেল আছে এখানে, সেই সার্কেলটাকে আমরা যদি 4 ভাগে ভাগ করি এবং তার একটা ভাগ দিয়ে যদি আমরা নিডলটা তৈরি করি, একটা মেটালিক সার্কেল আছে চিন্তা করেন, বা মেটালিক সার্কেল আছে, সেটাকে আমরা 4 ভাগ করলাম। এই যেখানে আমরা পারপেন্ডিকুলারলি দুইটা টানছি, টেনে দুইটা রেখা টেনে 4 ভাগ করছি। এই 1 ভাগ দিয়ে যদি আমরা নিডলটা তৈরি করি, সেটা হচ্ছে 1/4 সার্কেল নিডল। যদি এটাকে 2 ভাগ করা যায়, হ্যাঁ, এবং এই লাইন দিয়ে আমরা 2 ভাগ করেছি সার্কেলটাকে, এবং তার অর্ধেক নিয়ে যদি করি, সেটা হচ্ছে হাফ সার্কেল নিডল। আচ্ছা, এটাকে যদি 8 পার্টে ভাগ করি, 8টা পার্টে ভাগ করি, এবং তার ভিতর থেকে 3টা পার্ট নেই, সেটা হলো 3/8 সার্কেল নিডল। যদি আমরা 3টা না নিয়ে 5টা নেই, তখন 5/8 সার্কেল নিডল। এগুলাকে বলা হয় শেপস এন্ড কার্ভেচার অফ নিডল। আচ্ছা, এখন কখন কাজে লাগে দেখেন, যখন হচ্ছে অনেক ডেপথে আমরা যখন দেই, তখন সাধারণত আমরা হচ্ছে গিয়ে 1/4 সার্কেল ইউজ করি। কেন? সেখানে কিন্তু পুরা নিডলের এই পুরা সার্কেলটা ঘুরিয়ে নিয়ে আসা কঠিন। যখন হচ্ছে আমরা সুপারফিশিয়াল যাই, তখন কিন্তু আমরা এই যে 5/8 সার্কেল ব্যবহার করি বা হাফ সার্কেল ব্যবহার করি। কিন্তু যখন ডেপথে আমাদের সুচার ব্যবহার করতে হয়, হ্যাঁ, তখন কিন্তু এই পুরা নিডলটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? আপনি যে স্ট্রাকচারের ভিতর দিয়ে যাবেন, পুরো নিডলটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ইন ডেপথে আমাদের হচ্ছে অপারেটিভ ফিল্ড ছোট থাকে, হ্যাঁ, ডেপথে অপারেটিভ ফিল্ড ছোট থাকে। সেখানে এই পুরো সার্কেল নিডল যখন 5/8 সার্কেল থাকবে বা হাফ সার্কেল থাকবে, তখন সেটা ডিফিকাল্ট হয়। এই কারণে তখন ডেপথে যখন আমরা সুচার ম্যাটেরিয়াল ব্যবহার করি, তখন সাধারণত আমরা 1/4 সার্কেল বা 3/8 সার্কেল ব্যবহার করি। হুম? আচ্ছা, এটা কাজ করতে করতে আপনারা জানবেন, কিন্তু এখন জেনে রাখেন যে কেউ যদি আপনাদের বলে যে হাফ সার্কেল নিডল মানে কি, তাইলে যেন বলতে পারেন। নিডলের পার্ট গুলা কি? একটা আই থাকবে, পয়েন্ট থাকবে, নিডলের বডি থাকবে, এটা হচ্ছে নিডলের পার্ট। এইখানে একটা কথা মনে রাখেন যে অনেক নিডলে আই নাও থাকতে পারে, সেখানে সুচার মেটেরিয়ালটা ফিক্স করা থাকে অন্য ওয়েতে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে ফিক্স করা থাকে। আমরা যে কাপড় সেলাই করি, সেখানে কিন্তু আই থাকে, তাই না? সূচের ভিতর দিয়ে, নিডলের ভিতর দিয়ে আমাদের এই সুতাটাকে, হ্যাঁ, পাস করতে হয় বা থ্রেডটাকে পাস করতে হয়, তারপর আমরা সেলাই করতে পারি। সেলাই মেশিনেও একই ব্যাপার। কিন্তু এখন আমরা সার্জারিতে যে নিডল গুলা ব্যবহার করি, সেখানে কোনো আই থাকে না। আই ছাড়াই এখানে এই পার্টে ফিক্স করা থাকে, এটাকে বলা হয় আইলেস নিডল। তাইলে নিডল নিয়ে এই কথাগুলো মনে রাখেন, নিডলের পার্ট এবং এই সার্কেল বা কার্ভেচারের মানে কি। আচ্ছা, আরেকটা কথা আসে যে কাটিং নিডল, রাউন্ড বডি নিডল, টেপার কাট নিডল, আর হচ্ছে রিভার্স কাটিং নিডল। এই জিনিসগুলা দেখেন, এটা বলা হয় কি ইন্ডিকেট করে এই কথাগুলা, আপনি যখন একটা নিডলকে ক্রস সেকশন করবেন, সেই ক্রস সেকশন করলে এই পুরো নিডলটা যদি রাউন্ডেড হয়, অর্থাৎ সেখানে কোনো পয়েন্ট না থাকে, কোনো এজ না থাকে, সেটা হচ্ছে রাউন্ড বডির নিডল। এই রাউন্ড বডির নিডলের সবচেয়ে কম ট্রমা হয় ইউজুয়ালি, ঠিক আছে? এটা ব্যবহার করা হয় কোথায়? ডেলিকেট স্ট্রাকচারে। ফর এক্সাম্পল, আমরা গাটে অ্যানাস্টোমোসিস করতে যাচ্ছি, স্মল ইন্টেস্টাইনে অ্যানাস্টোমোসিস করতে যাচ্ছি, এটা কিন্তু খুবই ডেলিকেট, কম ট্রমা করতে আমাদের করে অ্যানাস্টোমোসিস করতে হবে। তবে এটার পুরুত্ব কম হইতে হবে, যত কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাইলে পুরুত্ব কম হইতে হবে, আর নিডল হইতে হবে রাউন্ড বডি। ক্রস সেকশন যখন করব, তখন যদি এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ পাওয়া যায়, অর্থাৎ এখানে দেখেন 3টা এজ আছে, 3টা পয়েন্টের এজ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা এজ ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট, তাই তো? এটাকে বলা হয় কনভেনশনাল কাটিং নিডল, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমরা এই নিডলটার যে কার্ভেচার আছে, তার ইনার সাইডে এরকম একটা পয়েন্ট থাকবে, আর দুই এন্ডে 2টা পয়েন্ট থাকবে। এটাকেই যদি আমরা উল্টা দিকে নিয়ে যাই,
অর্থাৎ তার কার্ভেচারের বাইরের দিকে যদি পয়েন্টটা থাকে সেটাকে বলা হয় রিভার্স কাটিং নিডল। আর সব শেষে টেপার কাট। টেপার কাটটা হচ্ছে ইউজুয়ালি এখানে এই ক্রস সেকশন করলে সরাসরি কোনো পয়েন্ট পাওয়া যাবে না, কিন্তু হালকা করে একটা পয়েন্ট দেয়া থাকবে, এটাকে বলা হয় টেপার কাট নিডল। এই যে 4 রকম নিডল ক্রস সেকশনের উপর বেস করে, ক্রস সেকশনের শেপের উপর বেস করে আমরা হচ্ছে 4 রকম নিডল দেখছি, তাই না? একটা হচ্ছে কি রাউন্ড বডি, একটা হচ্ছে কাটিং নিডল, একটা হচ্ছে রিভার্স কাট, আর একটা হচ্ছে টেপার কাট। তাইলে এখন কেউ যদি বলে আপনাদের যে রাউন্ড বডি নিডল মানে কি, অর্থাৎ নিডলটাকে যদি আমরা ক্রস সেকশন করি তাইলে এটা রাউন্ডের শেপ হবে। এটাকে যদি আমরা ক্রস সেকশন করি তার ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স যদি থাকে হচ্ছে ইনার সাইডে সেটাকে বলা হচ্ছে কাটিং নিডল। আর ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স যদি থাকে হচ্ছে আউটার সাইডে সেটাকে বলে রিভার্স কাট নিডল। আর টেপার কাট হচ্ছে রাউন্ডেডই কিন্তু সাম এজ, সাইড এজ বা পয়েন্ট থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় টেপার কাট, অর্থাৎ এই কাট এজটাকে টেপার করে রাখা হয়েছে। আচ্ছা, এটা লাভটাকে আমি বলি, রাউন্ড বডি তো হচ্ছে অ্যাট্রোমাটিক, অর্থাৎ সেটা ট্রমা না করে কম ফোর্স যাতে অ্যাপ্লাই করা যায় এরকম স্ট্রাকচারে ব্যবহার করা যাবে। কিন্তু স্পিন মনে করেন এটা তো ঠিক, হ্যাঁ, সেইখানে যদি আমরা রাউন্ড বডি নিডল ব্যবহার করি তখন কিন্তু অনেক বেশি ফোর্স দিতে হবে। স্কিনকে পায়ার্স করতে সুচারিং এর সময় স্কিনকে পায়ার্স করতে হয়তো নিডল দিয়ে, তারপর সেই সুচার মেটেরিয়াল সেটার ভিতর দিয়ে যাবে, সেখানে অনেক ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কাটিং নিডল, যাতে ইজিলি সেটা স্কিনকে পায়ার্স করে যায় কম ফোর্সে। যত আপনি টিস্যুর উপর বেশি ফোর্স অ্যাপ্লাই করবেন তত কিন্তু ট্রমা বেশি হবে। এখন যেহেতু হচ্ছে ইন্টেস্টাইনের ওয়াল হচ্ছে খুবই সফট থাকে, হ্যাঁ, ডেলিকেট থাকে, সেখানে বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগে না, এই কারণে আমরা ওইখানে রাউন্ড বডি ব্যবহার করি। কিন্তু যখন স্কিনে ব্যবহার করি সেটা কিন্তু টাফ স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমরা কাটিং নিডল ব্যবহার করি, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, আর কাটিং এও 3 রকম আছে, এই ইউজুয়াল কনভেনশনাল কাটিং, রিভার্স কাট, টেপার কাট। এখন যদি আপনার স্কিন এরকম থাকে, ফ্রায়াবল থাকে, তখন ইউজুয়ালি আমরা রিভার্স কাট ব্যবহার করি যাতে তার কাটিং এজটা বাইরের দিকে থাকে। অর্থাৎ আপনি দুইটা এজকে যখন কাছাকাছি আনার জন্য সুচার টাইট করবেন, তখন যদি কাটিং এজটা ইনার সাইডে থাকে তখন সুচার মেটেরিয়ালের প্রেসারের কারণে স্কিনের এই যে পায়ার্স এর যে পয়েন্ট সেটা বড় হইতে থাকবে। এই কারণে যখন ফ্রায়াবল স্কিন থাকে তখন হচ্ছে আমরা রিভার্স কাট ব্যবহার করি। আর কনভেনশনাল কাট যখন এজ ইউজুয়াল নরমাল স্কিন থাকবে আমরা কনভেনশনাল কাটিং ব্যবহার করি। আর টেপার কাট অনেক সময় ব্যবহার করি আমরা, যেমন লিনিয়া অ্যালবা, ঠিক আছে? সেটা কিন্তু স্কিন না, কিন্তু ওইটাও সাব স্ট্রাকচার। ওই জায়গায় যদি আমরা একটা নিডল পাস করতে চাই তখন এরকম টেপার কাট হইলে ইজিলি পাস করা যাবে। এই তো, এটা হচ্ছে কি আমাদের তার ক্রস সেকশন অনুযায়ী নিডলের ক্লাসিফিকেশন। আচ্ছা, তাইলে আমরা দেখেন নিডলের ক্ষেত্রে এখানে তার শেপ এন্ড কার্ভেচার, কখন আমরা হাফ সার্কেল কখন 1/4 সার্কেল এটা বলবো, এটা যা দেখলাম। আর হচ্ছে তার ক্রস সেকশন অনুযায়ী তাকে ভাগগুলো দেখলাম। এটা মনে রাখেন, এই যখন আপনারা প্র্যাকটিক্যাল লাইফে সার্জারিতে করবেন বা অন্যান্য প্রসিডিউর গুলা করবেন তখন আপনি যখন নিডল চুজ করবেন তখন এই নলেজটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? আজকে এইটুকু পর্যন্ত ছিল। এখন আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা বলেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন? একটা কোয়েশ্চন আপনারা তো করেই ফেলেছেন অলরেডি, যে ডিআর এর পজিশন গুলা এটা যদি ছবিতে দেখানো যায় ভালো হইতাম, নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। আর এছাড়া আর কোনো পয়েন্ট আছে কিনা যেটাতে আপনাদের একটু সুবিধা হবে দেখতে? আচ্ছা, আমার এই স্কিম কি ভিজিবল?
ইনভিজিবল এই বইটা দেখা যায়? জি স্যার। এটার নাম হচ্ছে বেসিক সার্জিক্যাল টেকনিক, রেমন্ড মরিস কার্ক। আপনারা পিডিএফ যদি কালেক্ট করতে পারেন, এটা আপনাদের জন্য সহজ একটা বই। ঠিক আছে, এই বইটা যদি জোগাড় করতে পারেন, এটার নাম হচ্ছে বেসিক সার্জিক্যাল টেকনিক। এইটাতে সার্জিক্যাল প্রসিডিউর যেগুলো আছে, একদম এলিমেন্টারি প্রসিডিউর, সেটা ডেসক্রাইব করা আছে। আরেকটা বই দেখতে পারেন, কারণ বেশিরভাগ আপনাদের যে টেক্সট বই যেগুলা, সেগুলা এই অস্থির মেটেরিয়াল গুলা বা ইয়েগুলা পরীক্ষার জিনিসগুলা হয়তো ওইভাবে পরীক্ষার মতো করে সাজানো নাই। এখন গাইড বই ছাড়াও আপনারা কিছু 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 টেক্সট বইতে এই জিনিসগুলো দেওয়া আছে, এটা দেখতে পারেন। এক নাম্বার হচ্ছে বেইলি ল্যাব। বেইলি ল্যাবের একদম ইন্ডেক্সের আগে কতগুলো ইনস্ট্রুমেন্টের ডেসক্রিপশন দেওয়া আছে এবং ইউজ দেওয়া আছে। হ্যাঁ, কারা আবিষ্কার করেছেন ইনস্ট্রুমেন্ট গুলা, তার ইউজ গুলা কি, পিকচার গুলা দেওয়া আছে, এটা দেখতে পারেন। 2টা বা 3টা পেজে আছে। ঠিক আছে, এই ইন্ডেক্সের আগে আপনার 27th এডিশন অফ বেইলি ল্যাব। আর আরেকটা বই হচ্ছে যে সিক্রেট অফ সার্জারি বা সার্জারি সিক্রেট। এটা লিখেছেন হচ্ছে নূর হোসেন ভুইয়া বলে, চিটাগাং মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। এলসিভার বের করেছে। হ্যাঁ, এলসিভার ইন্ডিয়া বইটা বের করেছে। এই বইটা যদি দেখতে একটু কালেক্ট করতে পারেন কোথা থেকে, লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন, বা ওরা অনেক সময় কুরিয়ারে বই পাঠায়। ওই বইটাতে ওসপি, শর্ট কেস, লং কেস এইভাবে সাজানো আছে। ফলে আপনাদের পরীক্ষার সময় দেখতে সুবিধা হবে। আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো তো টেক্সট হিসাবে লেখা, পরীক্ষা ওরিয়েন্টেড লেখা না, তাই না? হ্যাঁ, সুতরাং ওই যে নূর হোসেন ভুইয়া স্যারের যে বইটা আছে, ঠিক আছে, ওইটা বেশ ভালো। হ্যাঁ, আপনাদের লেভেলের জন্য মোটামুটি এডুকেট বলা যায়। ওই বইটা চাইলে একটু কালেক্ট করতে পারেন। একজন ফ্যাকাল্টি মেম্বার যেহেতু লিখেছেন, হ্যাঁ, সুতরাং আদার ফ্যাকাল্টিজও হয়তো বইয়ের কন্টেন্টটাকে অ্যাপ্রুভ করবেন। চিটাগাং মেডিকেল কলেজে উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন, ওইটা দেখতে পারেন। আর এইটা বললাম, এটা হচ্ছে কার্কের বেসিক সার্জিক্যাল টেকনিক। ঠিক আছে, এটা চোখ বুলাইতে পারেন। আমি চেষ্টা করবো যে পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, তাইলে হয়তো আপনাদের সুবিধা হবে। এখন বাকিদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আর ইনশাআল্লাহ যে কালকে আবার দেখা হবে এই আপনার 8টার সময়। তখন হচ্ছে আমি চেষ্টা করব 2টা এক্সট্রা জিনিস। কালকে তো আমাদের হচ্ছে স্পেসিমেন পড়ার কথা, 2টা এক্সট্রা জিনিস দেখানোর কথা। একটা হচ্ছে অপারেটিভ সার্জারির একটা ভিডিও, এই যে অ্যাবসেস ড্রেনেজ, কারণ এটা আপনাদের অপারেটিভ সার্জারিতে আসে, পরীক্ষায় আসে যে স্টেপস অফ অ্যাবসেস ড্রেনেজ, স্টেপস অফ অ্যাপেন্ডিসেক্টমি, স্টেপস অফ সার্কামসিশন, ঠিক আছে, স্টেপস অফ হার্নিয়া সার্জারি। এই 4টা আপনারা চেষ্টা করবেন যে একটু ভালো করে দেখার জন্য। ইনসিশন গুলো আসতে পারে, মিডলাইন ইনসিশন আসতে পারে, ট্রান্সভার্স ইনসিশন আসতে পারে, অবলিক ইনসিশন আসতে পারে। কিন্তু যদি সার্জারি স্টেপ আসে, সাধারণত কমনলি ওই স্টেপ গুলা, পেরিয়ানাল অ্যাবসেস ড্রেনেজ বা ড্রেনেজ অফ অ্যাবসেস, সার্কামসিশন, হার্নিয়া সার্জারি, অ্যাপেন্ডিসেক্টমি, এই 4টা সার্জারির স্টেপ গুলা অনেক সময় পরীক্ষায় আসে, একটু দেখে নিবেন আপনারা। আর একটা ভিডিও আমরা দেখেছি, নেক্সট দিন হচ্ছে আরো 1টা বা 2টা ভিডিও দেখার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।